জাতীয়তাবোধ বলতে আমরা কি বুঝি? কয়েকটি দেশের জাতীয়তাবোধ প্রথমে লক্ষ্য করুন, এরপর বাংলাদেশ প্রসঙ্গে আসবো। খুব মজা পাবেন। কথাগুলো কি গুরুত্বপূর্ণ কথা, যেটা আমাদের জাতীয় জীবনে কতটা দরকারি। আপনি দেখেন, ইরান, আফগানিস্তান এবং ভিয়েতনাম জনগণ যে মাত্রায় আপনার জাতীয়তাবোধ, নিজস্ব সংস্কৃতিকে লালন, নিজস্ব চিন্তা চেতনাকে লালন করে, সেটা পৃথিবীর অন্যান্য দেশ তা করতে পারে না। কেন এই কথা বলছি? আপনি দেখে থাকবেন যে ইরানের ভিতরে অনেক মেয়েরা বোরকা ছাড়া আসতে চায়, জিন্স প্যান্ট পরে বাইরে বের হতে চায়, বারংবার বিভিন্ন ধরনের প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে ইরানের ভিতরে। কিন্তু এই ইরানিরাই দেখবেন আবার বোরকা পরে বা বোরকা ছাড়া বিভিন্ন ঘরে ঘরে বা মসজিদে অস্ত্রের প্রশিক্ষণ দেয় এবং অস্ত্রের কথা বলে, অস্ত্র কিভাবে পরিচালনা করতে হয় সেইগুলো নিয়ে ট্রেনিং করে। কেন এগুলো করে? কারণ একমাত্র কথা হলো যে আমাদের দেশের ভিতরে আমরা বোরকা ছাড়া চলতে চাই, স্বাধীনভাবে চলতে চাই। আমরা আমাদের দেশের সংস্কার, জাতীয়তা বোধ নিয়ে আমরা অনেক কথা বলতে চাই, অনেক সংস্কার করতে চাই। কিন্তু বহির্বিশ্বের কোনো দেশ, আমেরিকা পরাশক্তি বা রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলো কেন আমাদের দেশের ভিতরে এসে হস্তক্ষেপ করবে? জাস্ট এই আমেরিকা, ইসরায়েল এবং অন্যান্য পরাশক্তিকে মোকাবেলা করতে গিয়ে তারা নিজেদের মধ্যে জাতীয়তাবোধকে এমনভাবে আঁকড়ে ধরে, এমনভাবে সিরিয়াসলি মোটিভেটেড হয়ে আঁকড়ে ধরে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ এখান থেকে শিক্ষা লাভ করতে পারে। আবার আফগানিস্তান দেখেন, দীর্ঘ বছর তারা জন্মের পর থেকে তারা একটা যোদ্ধা জাতি, তারা মানে এমন ধরনের স্কেলে তারা তাদের চিন্তা চেতনা, মাইন্ড সেট করে ফেলছে, যেটা আমি আর আপনি চিন্তা করেও বাঁচি না। সেই 1969 সালে রাশিয়াকে তারা পরাজিত করলো দীর্ঘ 10 বছর যুদ্ধ করে। তারপর 2001 থেকে 2020 সাল পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে লড়াই করে করে তাদের শত শত সহস্র রক্তপাত করে যুদ্ধ বিধ্বস্ত দেশ পরিগণিত করে সেই আফগানিস্তান এই পৃথিবীর মধ্যে ভয়ানক পরাশক্তিশালী দেশ, পারমাণবিক শক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়াকে পরাজিত করেছে। তারা এখন যোদ্ধার জাতি। তারা দেখবেন এই দেশের মোল্লারা দেখবেন আপনার ভারতের সাথে ডিল করা শুরু করছে, আমেরিকার সাথে ডিল করা শুরু করছে, রাশিয়ার সাথে ডিল করা শুরু করছে। কিন্তু তাদের ভিতরে, তাদের দেশের ভিতরে কোন দেশ যদি মাতবাড়ি করতে চায়, জাহির করতে চায়, নিজেদের বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা প্রচলন করতে চায়, সাংস্কৃতিক আগ্রাসন করতে চায়, তারা কিন্তু সেই সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একত্রিত হয়ে যায়, একসাথে লড়ার চেষ্টা করে। কেন এই কথাগুলো বলছি? কথাগুলো খুব স্পষ্টত লক্ষণীয় যে বাংলাদেশের ভিতরে আমরা আছি সেই 71-এর চেতনাবাজ নিয়ে। 71-এর মুক্তিযুদ্ধে কার কি ভূমিকা হয়েছে, কার মা ধর্ষিত হয়েছে, কে এই ধর্ষিত মায়ের সন্তান হয়েছে, যোদ্ধা কিভাবে 4 বছরের শিশু যুদ্ধ করেছে, 7 বছরের শিশু যুদ্ধ করেছে। এই যুদ্ধের বয়ান শুনতে শুনতে এই দেশের মানুষকে কমপ্লিটলি 2-3টা ভাগে বিভক্ত করে ফেলছে। আপনি দেখেন, 9 মাসের যুদ্ধ হলো, এর আগে কি বাংলাদেশ বলতে কোন বাংলাদেশের মানুষগণ ছিল না? আমার বাবা দাদারা তারা কি ছিলেন না? ছিল তো। কিন্তু এই 9 মাসে একটা বাচ্চা শুধুমাত্র একটা মা গর্ভবতী হয়ে তার বাচ্চাকে পেটে লালন করতে পারে, জন্ম দেওয়াও সম্ভব না। অথচ সেই চেতনা নিয়ে আমরা বাংলাদেশকে লালন করার চেষ্টা করি। আমরা যেই দেখি, যেই সরকারি ক্ষমতায় আসুক, সেই সরকারি এই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করা শুরু করে। অথচ তাদের জন্ম 1971-এর পরে, 75-এর পরে তাদেরকেও এই ট্যাবলেট খাওয়ানো হয় যে এই যে ভারত তোমাদের সাহায্য সহযোগিতা করেছে। আমি একাধিক লেখায় দেখেছি এবং দেখানোর চেষ্টা করেছি যে ভারত কিভাবে তাদের স্বার্থের জন্য আমাদের 1971 সাহায্য সহযোগিতা করেছিল, একাধিকবার বলে। তারপরও সুশীল শ্রেণীর মিডিয়া সেই ট্যাবলেট গিলতে মানে দেবে না, আপনাকে ওই আগের ট্যাবলেট যেটা আছে সেই ট্যাবলেটকেই খাওয়াবে, সেই ট্যাবলেটকেই প্রচলন করবে। সেটা নিয়েই মুক্তিযুদ্ধের বয়ান সৃষ্টি করে এই জাতিকে কিভাবে আরো 3-4টা ভাগ করে কিভাবে ভারতের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় সেই চিন্তা চেতনা থাকে। দেখেন, আমাদের ছোট্ট একটি দেশ,
যেই দেশের মধ্যে ভারত ট্রানজিট সুবিধা নেয়, করিডোর বানায়, সেটাকে করিডোরকে আবার ট্রানজিট নামে প্রচলন করে বিভিন্ন হাজার হাজার কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে দেয়, হাজার হাজার টন ইলিশ মাছ। আমরা এত বড় বড় মানুষগুলো, আমাদের দেশের এত বড় বড় মানুষগুলো, সরকারি চাকরিজীবী আমলারা দেখবেন যে ইলিশ মাছ খেতে পারে না, 3,000 টাকা কেজি, 4,000 টাকা কেজি, অথচ তাদের দেশে টনকে টন ইলিশ পাঠাচ্ছে। এরা ওই আপনার অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার বলেন তারাও করেছে, পরবর্তী সরকারগুলো করেছে, পূর্ববর্তী সরকারগুলো করেছে। যে কথাই ছিলাম, 1971 সালের আগে নিশ্চয়ই আমাদের দেশ ছিল যেই দেশের মধ্যে আমরা বিভিন্ন গণতান্ত্রিক চর্চা, বিভিন্ন কথাবার্তা বলতে পারছি। কিন্তু এই যেদিন থেকে আমরা ভারতের পেটের মধ্যে গিয়েছি, সেদিন থেকে আমাদের সব ধরনের কথা বলা বন্ধ হয়েছে। এই যে দেখেন, বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী কেনা করা হয়, বিভিন্ন টেকনোলজি ইউজ করা হয় মানুষের বাক রুদ্ধ করার জন্য, মানুষ যেন বাক কথা না বলতে পারে সেই জন্য। এগুলা সব কিছুর প্ল্যান দেখবেন আপনি ভারতের মধ্যে। দেখবেন কোনো একটা সেনাবাহিনী কোনো কিছু একটা আবিষ্কার করতে গেছে, কয়দিন পরে দেখবেন সোশ্যাল মিডিয়া প্রচার করা হয়েছে সেনাবাহিনীর মধ্যে রয়্যাল এজেন্ট, সেনাবাহিনীর মধ্যে জঙ্গি মওলানারা ঢুকে গেছে। এই সব 7-5-16 কলা বুঝিয়ে আপনার ওই যে সেনাবাহিনীর যে ভালো একটা উদ্যোগ, সেই উদ্যোগকে রহিত করা হবে। কয়দিন আগেই আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলছিলেন যে আমাদের একটা মাল্টিটাস্কিং যুদ্ধ বিমান লাগবে। কয়দিন পরেই নিউজ হলো যে নৌবাহিনীর মধ্যে এই রকম মোল্লাতন্ত্র ঢুকে গেছে, নৌবাহিনীর মধ্যে রয়্যাল এজেন্ট ঢুকে গেছে, ওইটা আর কেনা কোনো কাজ কথাবার্তা নাই। এভাবেই আমাদের দেশ কিন্তু ভঙ্গুর হয়। আমাদের দেশের জন্ম হয়েছে সে 1905 সাল থেকে। এরও আগে যদি শত শত বছর চিন্তা করবেন, সেই সমস্ত শত শত বছর থেকে আমাদের দেশের কালচার গড়ে উঠেছে, কালচারাল অ্যাক্টিভিটি হচ্ছে। অথচ আপনারা সেই কালচারাল অ্যাক্টিভিটির কথা না বলে আপনারা এই 1971 সালের পর থেকে কি হয়েছে সেই বয়ান আপনারা সৃষ্টি করছেন। আবার একদল আওয়ামী লীগ, যে একটা দেশের দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, একটা দেশের মানে দলের মধ্যে 47 বছর 50 বছর একজন সভাপতি, সেটা নিয়ে কোনো উচ্চবাচ্য নাই। আমাদের সুশীল শ্রেণীর মানুষের মধ্যে সেটা নিয়ে কোনো কথা নেই, গণতান্ত্রিক চর্চা নেই। আবার এক দল রাজনীতিবিদ করে, যারা ছাত্রলীগ করছেন, স্বেচ্ছাসেবক লীগ করছেন, আওয়ামী লীগ করছেন, তাদের মধ্যে ন্যূনতম কমন সেন্স নাই যে দলের লোক প্রধান যদি 47 বছর 50 বছর ধরে সভাপতি থাকে, তাহলে আমরা আপনারা কবে সভাপতি হব, সেগুলো নিয়ে কখনো কথাবার্তা নাই। কিন্তু তাদের জাতীয়তাবাদের মধ্যে নিয়ে আসেন, আপনি এই মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে নিয়ে আসবেন, দেখবেন চেতনায় ভরপুর। তারা চেতনার বিপক্ষে যে আপনি কথা বলবেন, আপনার রাজাকার, আপনার জন্ম যত সালেই হোক আপনি রাজাকার হয়ে যাবেন, আপনি শিবির হয়ে যাবেন, আপনি আলেম ওলামা হয়ে যাবেন। আমরা এই যে ধর্ষণ কাণ্ড দেখলাম, বিভিন্ন ধরনের ধর্ষণ কাণ্ড, এটা কি মধ্যযুগীয় যে নির্যাতন নিপীড়ন সেগুলোকে পার করে যায়। কিন্তু সেগুলোর বিচার যদি প্রকাশ্যে এনে দেখা যায় মোল্লাতন্ত্রের মধ্যে যায়, বা আপনার সৌদি আরব বা আফগানিস্তানের মতো হয়ে যায়, সেগুলো মধ্যযুগীয় বিচার ব্যবস্থা হয়ে যায়। কিন্তু খুনটা যে মধ্যযুগীয় কায়দায় হয়েছে সেটা না কথাবার্তা বলে না। আমাদের দেশের সংস্কৃতি কি এই আপনার 1952 সাল বা 1969 সাল বা 1971 সাল থেকে গড়ে উঠছে? এরও শত শত বছর আগে থেকে আমাদের দেশের রাজনীতি, আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের সংস্কৃতি, এসব কিছু গড়ে উঠেছে। সেগুলো নিয়ে আপনারা কেন কথা বলেন না? আমি যে কথাই ছিলাম যে এই তাদের যে জাতীয়তাবোধ, সেই জাতীয়তাবোধ আমাদের মধ্যে হয় না। আমরা দেখলাম যে এই আমাদের বাংলাদেশকে করিডোর বানিয়ে ভারত বিভিন্ন ধরনের বাণিজ্য করে থাকে, সেগুলোকে পূর্ববর্তী আপনার মন্ত্রীরা বলে দেওয়া গেলো এটা একটা ট্রানজিট। ট্রানজিট তো একটা দেশের মধ্যে থেকে আর একটা দেশ ইউজ করে অন্য দেশে যাওয়া, সেটাকে বলে ট্রানজিট বলে। যেমন নেপাল যদি বাংলাদেশকে, ভারতকে ইউজ করে বাংলাদেশে কোনো পণ্য পাঠায়, সেটা হবে ট্রানজিট। আপনার ভারত যদি বাংলাদেশকে ইউজ করে আপনার মায়ানমার বা অন্য চায়নাতে কোনো পণ্য প্রোডাক্ট, সেটা হবে ট্রানজিট। কিন্তু দিব্যি দেখতেছি যে বাংলাদেশকে করিডোর হিসেবে ইউজ করে এখানে মাল সামানা নামিয়ে তারপরে মাল সামানা লোড আনলোড করে ভারতে নিয়ে যায় ভারতের সুবিধার জন্য, সেটা কি ট্রানজিট হিসেবে চাহিদা? এবং ট্রানজিটের যে শুল্ক, এটা মন্ত্রীরা বলে যে আমরা এতটা ফকির নয়, এই ট্রানজিটের শুল্ক আমাদের দিতে হবে। আর বেটা তুই তো ট্রানজিটের সংজ্ঞাই বুঝিস না, তাহলে তুই ট্রানজিট নিয়ে কথা বলিস, করিডোর নিয়ে কথা বলিস, তো ন্যূনতম লেখাপড়া নেই। মান্দাতার আমলে লেখাপড়া করছে, সেই লেখাপড়া পরবর্তীতে কিভাবে ঘষা মাজা করে আরো উপর লেভেলে তোলা যাবে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করিস না। এটাই আমাদের বাংলাদেশের জাতীয়তাবোধ। জাতীয়তাবোধ বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলে বুঝি 1971 সালে কি বয়ান সৃষ্টি হয়েছে, সেই বয়ান। 2024 সালের বিপ্লব না হলে এই জাতীয়তাবোধের যে কথা, সেই কথাগুলো কিন্তু মিসিং হতো, অথচ সেগুলো নিয়েও কথা বলা হবে না। এখন দেখবো আমরা যে জুলাই যোদ্ধাদের বিভিন্নভাবে আহত, বিভিন্নভাবে
কিভাবে ধরা যায়, কিভাবে ক্যাপচার করা যায়, বিভিন্ন তাদের সীমার মধ্যে আনা যায়, এই ধরনের বিভিন্ন ধরনের সফটওয়্যার, বিভিন্ন ধরনের টেকনোলজি লঞ্চ করা হবে। আমাদের আফসোস লাগে, আমরা কবে বীরের জাতি হব, আমরা কবে সিংহের জাতি হবে? এদেশের 20 কোটি মানুষের মধ্যে 19 কোটি মানুষ বীরু সংকট, এরা বিভিন্ন শ্রেণীর মানুষ। আজকে যদি আপনি ডিক্লেয়ার করে দেন যে ভারতের সিটিজেনশিপ বা আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে, বাংলাদেশের পতাকা মারিয়ে বা বাংলাদেশের পতাকাকে আপনি পাড়া দিয়ে যায় ওখানে দাঁড়াবেন, দেখবেন কোটি কোটি মানুষ এম্বাসিতে ভিড় দেওয়া শুরু করবে। কেন দেওয়া শুরু করবে? তারা বাংলাদেশের যে জাতীয়তা বোধ, বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশের মধ্যে থেকে লালন পালন করে বাংলাদেশকে উন্নয়ন ডেভেলপমেন্টের কাতারে নেওয়া লাগবে, সেগুলো না চিন্তা চেতনা নাই। এই হলো আমাদের দেশের অবস্থা। এই জাতীয়তাবাদ নিয়ে আপনি কিভাবে ইহকাল পরকাল ধরতে চান রে ভাই? আপনাদের দেশের মধ্যে হাজার হাজারটি ইস্যু, সেই ইস্যুগুলো না নিয়ে আপনারা কিভাবে রাজাকার তকমা দিতে পারেন, কিভাবে আপনারা ওই মুক্তিযুদ্ধের চেতনার ট্যাবলেট বিক্রি করতে পারেন, মানুষকে কিভাবে ডিভাইড করতে পারেন, সেটা নিয়ে চিন্তা করেন। এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, নাম করা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয় চার্ন আউট করে, কিন্তু তাদের কি দেওয়া হয়? চাকরির একটা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় যে তুমি চাকরি কিভাবে বাছাই করবা, চাকরি কিভাবে নিবা, সেই ধরনের চিন্তা চেতনা সর্বক্ষণ তুমি ব্যস্ত থাকবা। কিন্তু দেশের ভিতরে যে রাজনীতি, অর্থনীতি, গতি প্রকৃতি, আমাদের ভারত বিদ্বেষী যে লালন পালন, আমাদের ভারত বিদ্বেষী যে কথাবার্তা, ভারত যে আমাদের দেশকে অঙ্গরাজ্য বানাতে চায়, বানানোর চেষ্টা করে, সেগুলো নিয়ে চিন্তা করার কারণে আমরা সকলেই জানি পররাষ্ট্রনীতির একটা মৌলিক কথা আছে, সেটা হলো আপনার দেশের যে রাষ্ট্র, পাশের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রই আপনার হলো শত্রু রাষ্ট্র। কারণ আপনার তো দেশ কখনোই আমেরিকা দখল করার স্বপ্ন দেখবে না, চায়না দখল করার স্বপ্ন দেখতে পারে না, এটা সম্ভব না, পসিবল না। আফগানিস্তান মতো দেশকে দখল করতে পারে নাই, আপনার বাংলাদেশকে দখল করতে পারবে? এত সহজ না তো। যদি দখল করে বিশ্বে কখনো, মানে ভবিষ্যতে যদি কোনো দেশ দখল করে, সেটা ভারত দখল করবে। এই জিনিসটা আমরা ভুলে গেছি। আজকে দেখেন কলকাতা বলে আমরা অবিভক্ত বাংলা তৈরি করবো। আরে বেটা, তুই তো আগে স্বাধীন হবি। স্বাধীন না হলে একটা স্বাধীন দেশের কিভাবে অবিভক্ত বাংলা হয়? তুই স্বাধীন হয়ে তারপরে বলবি যে আমরা দুইটা দেশ একই পতাকার মধ্যে থাকতে চাই, তাই না? তখন একটা সার্বভৌমত্বের কথা আসে। তুমি আসো ভারতের পেটের মধ্যে, ভারতের হাই কমান্ড মেনে তুমি কাজ কাম করতেছো, তোমাদের যে নীতি পদ্ধতি, সব নীতি নীতি, যেমন তুমি অবিভক্ত বাংলা চাও, মানে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সেই দেশকে তোমার অঙ্গরাজ্য বানাতে চাও। কি সুন্দর কথাবার্তা। দেখবেন এই নীতিতেও যদি ভোট হয়, আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ভোট দিবে, যে অঙ্গরাজ্য হওয়ার পক্ষে ভোট দিবে। এই যে শুভেন্দু অধিকারী, দেখেন গরুকে জবাই করতে দিবে না, বিভিন্ন নীতি পদ্ধতি পলিসি করার চেষ্টা করছে। এখন দেখা যাচ্ছে যে ভারতের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান, তারা গরু জবাইয়ের বিপক্ষে অন্যান্য পশু জবাই দেওয়া শুরু করছে। এতে কি হয়েছে? যে গরু থেকে যে বাই প্রোডাক্ট, বিভিন্ন ধরনের আপনার শার্ট, প্যান্ট, জুতো, বিভিন্ন ধরনের উপকরণ আসে, সেই জিনিসগুলো কিন্তু এখন একবারে রহিত হয়ে যাচ্ছে। এখন ভারতীয় মুসলিমরাও কিন্তু এক ধরনের প্ল্যান সৃষ্টি করেছে যে আমরা তাহলে গরুর পরিবর্তে গরুকে জাতীয় পশু ঘোষণা করে অন্য কিছু কোরবানি দিই, তাহলে তখন তো বাস তাদেরই ডুববে। লক্ষ লক্ষ হিন্দুরা আছে যারা চাকরি নাই, তারা বাসায় একটা গরু, বাসার পাশে ঘাস টাস খেয়ে একটা গরু লালন পালন করার চেষ্টা করে। সেই গরু আপনার বিক্রি করে কিছু টাকা উপার্জন করে, সেই টাকা দিয়ে হয়তো দোকানঘাট কিংবা ছোটখাটো ব্যবসা বা খামারের ব্যবসা করবে। সেই ব্যবসাটাও কিন্তু একবারে লাটে তোলার চেষ্টা করছে কোরবানি না দেওয়ার কারণে। কি ধরনের চিন্তা চেতনা! অথচ আপনি যদি দেখেন গরুর মাংস রপ্তানিতে এবং খাওয়ার দিক থেকে ভারতের অবস্থান 1-2 এর মধ্যে, 3-এর মধ্যে দেখবেন। কিন্তু উপরে উপরে বলবে, হিন্দুদের খেপিয়ে তুলবে, হিন্দুদের। এখন হিন্দুরা ভোট দেওয়া মাথা মাথা হাত দেওয়া বুলাইতেছে যে কি করলাম কি করলাম। এদের ভোট দিয়ে এখন তো আমাদের গরুর ব্যবসাটা একবারে লাটে তুলে দিল। দেন ভালো করে ভোট দেন। এই কট্টর জাতীয়তাবাদ, এই হিন্দুত্ববাদের যে রাজনীতি যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ভারতের মধ্যে অভ্যন্তরীণ রাজনীতি একবারে ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবে। আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন যে ভারতের ভিতরে যে ঐক্য, এই ঐক্যটা একবার বিনষ্ট হয়ে যায়। চায়না যে কোনো সময় ডিক্লার দিতে পারে, ডিক্লার দিয়ে নিতেও পারে, ভারতকে নেওয়ার সম্ভাবনাও হয়তো অদূর ভবিষ্যতে আপনি মানে এটাকে ফেলে দিতে পারবেন না। কারণ দেশের ভিতরে তো অভ্যন্তরীণ শক্তি একেবারে নাজুক পরিস্থিতি। বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ পরিস্থিতি খুবই নাজুক পরিস্থিতি। কি কারণে? এদের দেশের ভিতরে একতাবদ্ধ নাই। ওই যে বললাম, পতাকা মারিয়ে যদি আপনি আমেরিকান সিটিজেনশিপ দিতে চান, চোখ বুঝে নিয়ে নিবে। কারণ এদেশের মানুষ বুঝে অর্থ, লোভ, লালসা। এখানে দেখবেন ভালো মানের কাঙ্ক্ষিত নেতা ইলেকশনে জিততে পারে না, মেম্বার ইলেকশন করতে পারে না, চেয়ারম্যান ইলেকশন অনেক দূরে, লেট অ্যালোন এমপি।
বিশাল বড়, বিশাল দূরের বিষয়। সেইখানে আপনি এই যে, কারণ ওই যে ট্যাবলেট খাওয়াইছেন, 71 ট্যাবলেট খাওয়ায় খাওয়া মানুষকে মগজ ধুলাই করেছেন, এখন মানুষ শুধুই বুঝে যে 71 বিরোধী কিংবা 71-এর পক্ষে কিনা, এই দুইটা জিনিস বুঝে। যেই সরকারের ক্ষমতা আসুক এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা শুরু করে শুধুমাত্র তাদের স্বার্থের কারণে। আর আমাদের দেশের মানুষ যে মফিস, আমি বলছি 20 কোটি মানুষের মধ্যে 19 কোটি মানুষ মফিস, সংকট জাতি হলেও এরা মফিস। কি কারণে? এরা বুঝে 500 টাকা 7,000 টাকা কিভাবে 2,000 টাকা পাবে, সেই টাকা মানে খেয়ে অ্যাটলিস্ট 1-2 দিন তো বাঁচা গেল। এই দেখেন কালকে ঈদের আগের দিন, 1-2 দিন আগে আমার 24,000 টাকার একটা বান্ডিল হারিয়ে গেল। আপনার এই কোনো সভ্য দেশ হলে সেই দেশের মধ্যে যদি এইভাবে টাকা পড়ে যায় রাস্তায় থেকে বা এই টাকা উদ্ধার করার অনেকগুলো পদ্ধতি থাকে, অনেকগুলো সিস্টেম থাকে, কিন্তু বাংলাদেশে তা নাই। চোর, সব মানুষ চোর। মানে আপনি ইমান বিক্রি হয়ে যাবে আপনি ন্যূনতম 500 টাকা 1,000 টাকার কারণে। তাহলে ভোটের আগে কিভাবে আপনি ওই 500 টাকা 1,000 টাকা লোভ সারিয়ে কিভাবে আপনি ভোট দিয়ে যোগ্য নেতা তৈরি করবেন? ওই নেতাই তো আপনার 5,000 কোটি 10,000 কোটি টাকা 1 লাখ কোটি টাকা খেয়ে ফেলবে। এইভাবেই 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। আর এখন বিএনপি কি ধরনের লাইসেন্স দেওয়া শুরু করছে যে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দিব। কেন দিবে? কেন বলতেছে এই কথাগুলো? আওয়ামী লীগের যে সমস্ত লোক আছে এগুলো তো বিএনপির মধ্যে অ্যাডাপ্ট করে নিতে হবে, তাই না? এনসিপি ওই কাজগুলো করতেছে কারণ এনসিপি স্বার্থ 5 বছর থাকবে ক্ষমতায়, থাকে বিভিন্ন বিভিন্ন জায়গায় কমিটি ঠিকঠাক করবে, ঠিকঠাক করার পর আন্দোলনে যাবে। জনগণকে মুফিজ বানানোর জন্য সবাই চেষ্টা করে, জামাতও চেষ্টা করবে। জামাতের মধ্যে দেখবেন সামনে হয়তো আওয়ামী লীগের যারা নেতা টেতা ছিল তারা দেখবেন জামাতের এমপি প্রার্থী হয়ে যাবে। এনসিপির হয়তো এরকম 2-1টা ঘটনা ঘটবে। এই জন্য সংস্কার যেটা আমরা চাই, সংস্কার রাজনীতি যেটা আমরা ধরতে চাই, সেই সংস্কার রাজনীতি খুব কম সংখ্যক মানুষ, আমি সবসময় প্রায় 1 কোটি মানুষকে আলাদা করে রাখি, যে 19 কোটি মানুষ বোকা হলেও 1 কোটি মানুষ সচেতনভাবে তারা যদি রাজনীতিকে ঘোরাতে চায় তাহলে হয়তো রাজনীতি ঘুরবে, আদারওয়াইজ রাজনীতি ঘোরার কোনো সম্ভাবনা নাই। সুতরাং আপনাদের চিন্তা করতে হবে যে আমরা দেশ বিনির্মাণ করার জন্য, দেশের জন্য যেটা ভালো, দেশের স্বকীয়তা যেটা ভালো, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। আফগানিস্তান যেটা করে দেখাচ্ছে, ইরান যেটা করে দেখাচ্ছে, অন্যান্য দেশ করে দেখাতে পারতেছে না, কিন্তু তাদের আদর্শে এক সময় দেখবেন অন্যান্য দেশ হয়তো উজ্জীবিত হবে, দেশের সচেতন মানুষ আসবে। দেখিয়ে দিয়েছে না ভারতের ভিতরে এই যে ককরোচ জনতা পার্টি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতি যে ধরনের কথা বলছে, সেই কথার প্রেক্ষিতে একদিনে একটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পার্টির পেজ খুলছে, যেই পেজে 90 লক্ষ প্লাস একদিনে হয়েছে ফলোয়ার, যেটা বাগা বাগা যে সমস্ত দলগুলো আছে এদেরও মানে দেখা যাচ্ছে 10 টাইমস 20 টাইমস মোর যে ফলোয়ার। ওই দল ক্ষমতায় আসলে কারে দেখবেন বাংলাদেশ বা নেপালের মতোও কিন্তু আন্দোলন করে ভারতের এই যে পচা মার্কা সরকার, এই সরকারের পতন ঘটানো নিশ্চিত সম্ভব হবে। সুতরাং আপনারা যদি জাতীয়তাবাদের রাজনীতি করতে চান এবং সংস্কারের পক্ষে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চান, তাহলে লোভকে আপনার তুলে দিতে হবে সবার আগে। এবং 10 মানুষের জন্য 10 মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য কোন কোন জিনিসগুলো ভালো, সেই জিনিসগুলোর প্র্যাকটিস সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এখানে শুধু ক্ষমতায় থাকা না থাকার প্রশ্ন নিয়ে কথা বলা যাবে না, চিন্তা করা যাবে না। চিন্তা করবো সমাজ কি চাচ্ছে, সমাজের মানুষগুলো কোন ধরনের চিন্তা চেতনা করে, সেই চিন্তা চেতনার আলোকে সমাজের মানুষের জন্য ভালো কোনগুলো, সেগুলো না আগান লাগবে। যদি আগাতে পারি তবেই আমাদের দেশ আগাবে, আদারওয়াইজ আগানো সম্ভব না। ধন্যবাদ।